আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দীপা। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে সম্প্রতি যে অকাস চুক্তি হলো সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তাৎক্ষণিকভাবে চুক্তির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন আর ফ্রান্স, আর স্বাগত জানিয়েছে জাপান ও ফিলিপাইনের মতো কিছু দেশ। বিশ্বের হাতে গোনা যে কয়েকটি দেশের পারমাণবিক সাবমেরিন রয়েছে তাদের মধ্যে রাশিয়া অন্যতম। অকাস চুক্তির বিষয়ে শুরুতে খুবই সাবধানে মত জানিয়েছিল তারা। অকাস চুক্তি নিয়ে কি ভাবছে রাশিয়া তা থাকছে সাইফ হায়দারের প্রতিবেদনে। অকাস চুক্তি নিয়ে খুবই সতর্ক ভাষায় বিবৃতি দিয়েছিল ক্রেমলিন। বিবৃতিতে তারা বলেছিল, চুক্তির বিষয়ে যে কোনো মত প্রকাশের আগে এর লক্ষ্য ও উদ্দেশ্য ভালো করে বুঝতে হবে, প্রশ্নগুলোর উত্তর আগে জানতে হবে। তখন পর্যন্ত চুক্তির বিষয়ে খুব সামান্য তথ্যই তাদের সামনে ছিল। রাশিয়ার কয়েকজন কূটনৈতিক কর্মকর্তা অবশ্য চীনের সাথে সুর মিলিয়েছিলেন। অস্ট্রেলিয়ার এই চুক্তিতে উদ্বেগ জানিয়ে তারা বলেছিলেন, অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনের মালিক হলে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি হুমকিতে পড়বে। সেই সাথে এই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বেড়ে যাবে। তারা বলেছিলেন, অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন বহরের উপর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নজরদারি থাকা প্রয়োজন। তবে এই প্রস্তাব ক্যানবেরার কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। নতুন চুক্তি সম্পর্কে শুরুতে তেমন কিছু জানা না গেলেও ধীরে ধীরে যখন তথ্য প্রকাশ পেতে শুরু করল, ক্রেমলিনের কর্মকর্তাদের অবস্থানও তখন বদলে গেল। উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত জো হকির বক্তব্যই ধরা যাক। তিনি বেশ দৃঢ়তার সাথেই ঘোষণা করেছেন, চুক্তির উদ্দেশ্য শুধু ইন্দো প্রশান্ত এলাকায় চীনের শক্তিকে প্রতিহত করা নয়, বরং রাশিয়ার মোকাবেলা করাও এই চুক্তির অন্যতম উদ্দেশ্য। এই মন্তব্যের পরপরই চুক্তি নিয়ে কথা বলেন রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভ। এই চুক্তিকে তিনি এশিয়ার ন্যাটো চুক্তির প্রতিরূপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ওয়াশিংটন এই চুক্তিতে আরও দেশ ও সংস্থাকে জড়ানোর চেষ্টা করবে। তাদের আসল উদ্দেশ্য হল চীন ও রাশিয়া বিরোধী মার্কিন নীতিগুলো বাস্তবায়ন করা। রাশিয়ার অবস্থানের এই সুস্পষ্ট পরিবর্তনে ক্যানবেরার অবশ্য অবাক হওয়ার কথা নয়। যে কোনো ধরনের আঞ্চলিক নিরাপত্তা চুক্তি, নতুন জোট গঠন বা নতুন অস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হলেই রাশিয়া সবসময় সেটাকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখেছে, আর সেই হুমকির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া দরকার বলেও মনে করেছে রাশিয়া। এখানেও যদি তেমনটা ঘটে, তাহলে অস্ট্রেলিয়ার নতুন এই চুক্তির ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেবে রাশিয়া? অকাস চুক্তিকে এখন পর্যন্ত শুধু একটা রাজনৈতিক ও সামরিক ঝুঁকি হিসেবে দেখছে মস্কো। সেই অর্থে এটাকে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে না তারা। তাই তাৎক্ষণিকভাবে তাদের প্রতিক্রিয়া রাজনৈতিক পাল্টা শক্তি প্রদর্শনের মধ্যেই সীমিত থাকবে। সেই সাথে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যতটুকু সুবিধা পাওয়া সম্ভব সেটা অর্জনের চেষ্টা করবে তারা। রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তারা নিজেদের পারমাণবিক সাবমেরিন বিক্রির চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে অকাস চুক্তিকে তারা একটা উদাহরণ হিসেবে সামনে আনবে। তারা মনে করতে পারে, অকাসের মাধ্যমে যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক সাবমেরিন বিক্রি করতে পারে, তাহলে তারা কেন পারবে না? এটা শুধু কথার কথা নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও এই ধরনের ইঙ্গিত দিয়েছেন। ঐতিহাসিকভাবে রাশিয়া সবসময় নিজেদের পারমাণবিক সাবমেরিন প্রযুক্তিকে নিজেদের কাছেই রেখেছে, অন্যদের কাছে বিক্রি করেনি। রাশিয়ার সাবমেরিন প্রযুক্তিকে বিশ্বের অন্যতম শক্তিশালী মনে করা হয়। চীনের প্রযুক্তি সে তুলনায় ততটা শক্তিশালী নয়। এখন পর্যন্ত মস্কো যেসব পারমাণবিক সাবমেরিন চুক্তি করেছে সেগুলো মূলত ভারতের সাথে। ওইসব চুক্তির অধীনে ভারত, সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার তৈরি করা পারমাণবিক সাবমেরিন ব্যবহার করছে। 1987 সাল থেকে ভারতের বহরে যুক্ত হয়েছে এগুলো, কিন্তু কোনো চুক্তিতেই ভারতকে কখনো প্রযুক্তি হস্তান্তর করেনি রাশিয়া।
রাশিয়া যদি এখন তাদের পারমাণবিক সাবমেরিন অন্যান্য দেশের কাছে বিক্রির সিদ্ধান্ত নেয় তবে ক্রেতার মোটেই অভাব হবে না। অনেক সামরিক বিশেষজ্ঞ তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। তাদের মতে ভিয়েতনাম আর আলজেরিয়া রাশিয়ার কাছ থেকে এখনই সাবমেরিন কিনতে আগ্রহী হবে। তবে শেষ পর্যন্ত ক্রেতার তালিকা এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। অনেক বিশেষজ্ঞ বলেছেন, আক্ষরিক অর্থেই আমাদের চোখের সামনে এখন পারমাণবিক সাবমেরিনের একটা বাজার খুলে যাচ্ছে। এখন আমরা চাইলেই কৌশলগত অংশীদারদের কাছে মোটামুটি বাধা বিঘ্ন ছাড়াই সাবমেরিন বিক্রি করতে পারবো। তাদের দীর্ঘমেয়াদে অকাস চুক্তি থেকে যে পরিস্থিতির জন্ম হচ্ছে সেটাকে মোটেই অগ্রাহ্য করতে পারবে না রাশিয়া। এই চুক্তির অধীনে একত্রিত হয়েছে দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র আর ব্রিটেন। আর পারমাণবিক সাবমেরিনের অধিকারী তৃতীয় দেশ হিসেবে তাদের সাথে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ সাবমেরিন বহরে যে শক্তি যুক্ত হতে যাচ্ছে সেটা অর্জনের পর অস্ট্রেলিয়ার সাবমেরিনগুলো নিশ্চিতভাবে প্রশান্ত মহাসাগরের পশ্চিম ও উত্তর পশ্চিম এলাকায় টহল শুরু করবে। এই এলাকাটি বহুদিন থেকেই রাশিয়ার নৌবাহিনীর নিয়মিত বিচরণ ক্ষেত্র। অস্ট্রেলিয়ার সাবমেরিনে যদি হামলা চালানোর মতো অস্ত্র জুড়ে দেওয়া হয় তাহলে রাশিয়ার দূরপ্রাচ্য এলাকা আর সাইবেরিয়ার খানিকটা অংশ তাদের সম্ভাব্য হামলার আওতায় চলে আসবে। সেক্ষেত্রে রাশিয়ার জন্য নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হবে সেখানে। পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে রাশিয়াকে এখন নতুন এই পরিস্থিতির বিষয়টি কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে। এর অর্থ হল আগামী দিনগুলোতে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার সামরিক তৎপরতার উপর অস্ট্রেলিয়াকে সবসময় নজর রাখতে হবে। আগামী 12 মাসে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বহরে আরও 3টি পারমাণবিক সাবমেরিন যুক্ত হতে যাচ্ছে। চতুর্থ প্রজন্মের এই 3টি সাবমেরিনের মধ্যে 2টি হল ইয়াসেন এম শ্রেণীর। প্রযুক্তির দিক থেকে এগুলো চীনের সর্বশেষ নির্মিত সাবমেরিনগুলো চেয়েও অনেক এগিয়ে। আমেরিকার কাছ থেকে যে ধরনের পারমাণবিক সাবমেরিন পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া, রাশিয়ার ইয়াসেন এম সাবমেরিনগুলোকে সেগুলোর সমতুল্য বিবেচনা করা যায়। রাশিয়ার বহরে যে তৃতীয় সাবমেরিনটি যুক্ত হবে সেটা হলো 30,000 টনের মডিফাইড অস্কার 2017 মিনিং সাবমেরিন। এই সাবমেরিনটি বেশ কিছু পারমাণবিক সুপার টর্পেডো বহন করতে সক্ষম। এইসব টর্পেডো বড় ধরনের যে কোনো নৌঘাঁটি উড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। প্রতিরক্ষা বিশ্লেষকদের হিসেব মতে 2028 সালের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় রাশিয়ার নৌবাহিনীর সাবমেরিনের সংখ্যা দাঁড়াবে 20টি। এর মধ্যে 14টি পারমাণবিক শক্তি চালিত আর 6টি হল কনভেনশনাল অ্যাটাক সাবমেরিন। রাশিয়া যদি অকাস চুক্তিকে সামরিক হুমকি মনে করতে শুরু করে তাহলে তাদের নৌবাহিনীর বহরে আরও নতুন সাবমেরিন যুক্ত হবে। একই সাথে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বিচরণের ক্ষেত্রকেও সম্প্রসারিত করবে। দক্ষিণ চীন সাগর ছাড়িয়ে আরও দূর পর্যন্ত চলে যাবে। পরিস্থিতির নাটকীয় রূপ নিলে রাশিয়া আর চীন অকাসের মোকাবেলায় নৌসীমানায় সমন্বিত তৎপরতা শুরু করতে পারে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে নৌসীমানায় তাদের সমন্বিত তৎপরতা শুরু করাটা মোটেই অবাস্তব কিছু নয়। তবে নৌসীমানার তৎপরতা সমন্বিত হলেও সেখানে হয়তো সত্যিকার কোনো জোট থাকবে না বা নতুন কোনো সামরিক ব্লকও গড়ে উঠবে না। তাই সেখানে তৃতীয় কোনো দেশের যোগ দেওয়ার প্রশ্ন থাকছে না। তারপরও রাশিয়া আর চীন যদি নৌসীমানায় যৌথ তৎপরতা শুরু করে তাহলে অকাস বা অস্ট্রেলিয়ার জন্য সেটা খুব একটা সুবিধার হবে না। কখনো উত্তেজনা বাড়লে মস্কো আর বেইজিং অস্ট্রেলিয়াকে অকাসের সবচেয়ে দুর্বল দেশ হিসেবে দেখবে। চীনের গ্লোবাল টাইমস সংবাদপত্র এরই মধ্যে তেমন ইঙ্গিত দিয়েছে। উত্তেজনা বাড়লে অস্ট্রেলিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলার টার্গেট হতে পারে বলে সতর্ক করেছে তারা।
বাস্তবে এই আশঙ্কাটা হয়তো সুদূর পড়া হতো। তবে এটা সত্য যে পারমাণবিক চুক্তির মাধ্যমে ইন্দো প্রশান্ত অঞ্চলে নতুন এলিট ক্লাবে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া। এই পারমাণবিক এলিট ক্লাবের বেশ কিছু সদস্য তাদের প্রতিপক্ষ। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সব মিলিয়ে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় একটা শীতল যুদ্ধের জন্ম হতে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।